This is the BBC. There are no programs. বিবিসি বাংলা। এখন রাত 10:30। একটু পরেই শুনবেন সর্বশেষ বিশ্ব সংবাদ। আপনারা বিবিসি শুনছেন ঢাকায় FM 100, সিলেটে 88.8, রংপুরে 88.8। আপনারা যেখানে আছেন বিবিসি আপনার সাথেই আছে। ইথিওপিয়ার উত্তরে টিগ্রে অঞ্চলে জঙ্গি বিমান হামলায় ৮০ জনের বেশি নিহত হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। বাংলাদেশে করোনা ভাইরাস সংক্রমণ আগামী দিনে শোচনীয় রূপ নিতে পারে বলে সরকারের স্বাস্থ্য বিভাগের হুঁশিয়ারি। আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকীতে দলটির রাজনীতির ভবিষ্যৎ নিয়ে নানা প্রশ্ন। সরকার এবং রাষ্ট্রে এই দল বিলীন হয়ে গেছে, আর যেহেতু মাঠে কোনো প্রবল প্রতিপক্ষ বিশ্বমান নেই, ফলে বাইরে থেকেও কোনো চ্যালেঞ্জ আসছে। এখানে ক্ষমতা কেন্দ্রিক রাজনীতি হয়ে গেছে, এখানে আর জনগণ কেন্দ্রিক রাজনীতিটা নাই। থাকবে বিজ্ঞানের আসর। এসব নিয়েই আজকের পরিক্রমা পরিবেশন করছে আমি মোয়াজ্জেম হোসেন। তবে শুরুতেই বিশ্ব সংবাদ। বিবিসি বাংলা বিশ্ব সংবাদ পড়ছি পুলক গুপ্ত। ইথিওপিয়ার স্বাস্থ্যকর্মীরা জানিয়েছেন, উত্তরে টিগ্রে এলাকায় জঙ্গি বিমান একটি বাজারে বোমা বর্ষণ করলে কয়েক ডজন মানুষ নিহত হয়েছে। একটি রিপোর্টে বলা হয়েছে নিহতের সংখ্যা ৮০-র বেশি। প্রত্যক্ষদর্শীরা বলছেন, আঞ্চলিক রাজধানী মেকেলের ২৫ কিলোমিটার উত্তরে টোগোগা শহরের রাস্তায় মৃতদেহ ছড়িয়ে থাকতে তারা দেখেছেন। ডাক্তাররা বলছেন, মেকেলের প্রধান হাসপাতালে তারা বেশ কিছু মানুষকে চিকিৎসা দিয়েছেন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলছেন, লিবিয়ায় যুদ্ধবিরতি চুক্তি পুরোপুরি কার্যকর হতে হবে এবং সেখান থেকে সব বিদেশি সৈন্য প্রত্যাহার করতে হবে। বার্লিনে জাতিসংঘের উদ্যোগে লিবিয়া নিয়ে দ্বিতীয় দফা শান্তি আলোচনার আগে তিনি একথা বলেন। এই সম্মেলনে আরও যোগ দিয়েছে রাশিয়া, তুরস্ক, ফ্রান্স এবং মিশরের প্রতিনিধিরা। লিবিয়ায় একটি জাতীয় ঐক্যের সরকার গঠিত হওয়ার পর এই বৈঠক হচ্ছে। লিবিয়ায় এখন বিভিন্ন দেশের প্রায় ২০,০০০ সৈন্য এবং ভাড়াটে যোদ্ধা রয়েছে। বাংলাদেশের স্বাস্থ্য বিভাগ আজ হুঁশিয়ারি দিয়েছে যে দেশটিতে করোনা ভাইরাস পরিস্থিতি সামনের দিনগুলোতে শোচনীয় রূপ নিতে পারে। আজ ঢাকায় এক অনুষ্ঠানে স্বাস্থ্য অধিদপ্তরের একজন কর্মকর্তা বলেছেন, জনগণ যদি সরকারের সঙ্গে সহযোগিতা না করে তাহলে পরিস্থিতির আরও অবনতি ঘটতে পারে। বাংলাদেশে গত কয়েক সপ্তাহ ধরে সংক্রমণ দ্রুত বাড়তে থাকায় সরকার এরই মধ্যে ঢাকার আশপাশের জেলাগুলোতে নতুন করে কঠোর লকডাউন জারি করে রাজধানীকে কার্যত বিচ্ছিন্ন করে ফেলেছে। রাশিয়া বলছে, কৃষ্ণ সাগরে একটি ব্রিটিশ রণতরী ক্রাইমিয়ার জলসীমা দিয়ে যাওয়ার ঘটনা একটি উস্কানি ছাড়া আর কিছুই নয়। রাশিয়া মস্কোতে ব্রিটিশ রাষ্ট্রদূতকে তলব করেছে। রাশিয়া জানায়, এই ব্রিটিশ রণতরী লক্ষ্য করে তাদের টহল নৌকা হুঁশিয়ারিমূলক গুলি ছুঁড়েছে। রাশিয়া ২০১৪ সালে ক্রাইমিয়াকে ইউক্রেনের কাছ থেকে দখল করে নিজেদের দেশের অন্তর্ভুক্ত করে এবং ক্রাইমিয়ার জলসীমাকে রাশিয়া নিজেদের সীমানা বলে গণ্য করে। তবে ব্রিটেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, এই রণতরীটি আন্তর্জাতিক আইন মেনেই ইউক্রেনের জলসীমা দিয়ে যাচ্ছিল। হংকংয়ের গণতন্ত্রপন্থী শীর্ষ সংবাদপত্র অ্যাপেল ডেইলি নিশ্চিত করেছে যে তাদের পত্রিকার শেষ সংস্করণটি ছাপা হবে বৃহস্পতিবার। গত সপ্তাহে পুলিশ তাদের দপ্তরে হানা দিয়ে $২০ লাখ সম্পদ বাজেয়াপ্ত করার পর তারা পত্রিকাটির প্রকাশ বন্ধের ঘোষণা দেয়। পত্রিকার মালিক এবং অন্যান্য নির্বাহীদের গ্রেফতার করা হয়েছে। স্পেনের জেল থেকে ৯ জন কাতালান বিচ্ছিন্নতাবাদীকে মুক্তি দেওয়ার পর তারা ওই অঞ্চলের স্বাধীনতার জন্য সংগ্রাম অব্যাহত রাখার অঙ্গীকার করেছেন। সরকার এর আগে তাদের শর্ত সাপেক্ষে ক্ষমা প্রদর্শন করে। আপনারা পরিক্রমা শুনছেন বিবিসি লন্ডন থেকে। অনুষ্ঠানে আরও একবার আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মোয়াজ্জেম হোসেন। বাংলাদেশে জাতীয় পরিচয়পত্র বা এনআইডি কার্ডের নিয়ন্ত্রণ নির্বাচন কমিশনের হাত থেকে সরিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নেওয়ার সিদ্ধান্তের আবারও বিরোধিতা করে প্রধান নির্বাচন কমিশনার আজ বলেছেন, এনআইডি সরিয়ে নিলে কমিশন ক্ষতিগ্রস্ত হবে। ওদিকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে এলে এনআইডি সেবা নিয়ে জটিলতা থাকবে না। তবে একজন নির্বাচন কমিশনার বলছেন, এনআইডি নিয়ে যে বিশাল কর্মযজ্ঞ কমিশন করছে তা হুট করে তৈরি করা অসম্ভব, তাই এটি কমিশন থেকে সরিয়ে নিলে মানুষই ক্ষতিগ্রস্ত হবে। কিন্তু কেন কমিশন এটি সরিয়ে নেয়ার বিরোধিতা করছে? ঢাকা থেকে রাকিব হাসনাতের রিপোর্ট।
বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা আজ বলেছেন, জাতীয় পরিচয়পত্র বা এনআইডি সেবার নিয়ন্ত্রণ নির্বাচন কমিশনের কাছ থেকে সরিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে নেয়ার আগে নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনা করতে হবে, কারণ তারা মনে করেন এটি কমিশনের হাতছাড়া হলে কমিশনের কার্যক্রমের অসুবিধা হবে। এনআইডির নিয়ন্ত্রণ নিয়ে গত প্রায় ১ মাস ধরেই এভাবে নির্বাচন কমিশন তাদের অসন্তোষ প্রকাশ করে আসছে। তবে এর মধ্যেই জাতীয় পরিচয়পত্র আইন সংশোধন করে এর নিয়ন্ত্রণ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের আওতায় নেয়ার প্রাথমিক কার্যক্রম সরকার শুরু করেছে। কিন্তু সরকারি একটি কার্যক্রম সরকার নির্বাচন কমিশন থেকে সরিয়ে নিজেদের হাতে নেয়ার ক্ষেত্রে কমিশন আপত্তি করছে কেন? এমন প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম বিবিসি বাংলাকে বলছেন যে জাতীয় পরিচয়পত্রের বিশাল কর্মযজ্ঞ নতুন করে করতে গেলে মানুষ ক্ষতিগ্রস্ত হবে বলেই মনে করছেন তারা। এটা ভোটার তালিকারই উপজাত হিসাবে হতেছে কিছু অতিরিক্ত তথ্য উপাত্ত সংগ্রহ করে এই জাতীয় পরিচয়পত্রটা তৈরি করা হয়। আমাদের নির্বাচন কমিশনের লোকজনকে আমরা তৈরি করেছিলাম, আমরা নতুন করে কোনো লোককে রিক্রুট করি নাই। কিন্তু এটাকে ম্যানেজ করার জন্য ইন অ্যাডিশন টু ইলেকশন এই কার্ডগুলোকে জাতীয় পরিচয়পত্রের ম্যানেজমেন্টকে অ্যাকোমোডেট করে এই করার যে একটা ক্যাপাসিটি টেকনিক্যাল ম্যানেজারিয়াল ডেভেলপ করেছে, সেই ম্যানেজারিয়াল টেকনিক্যাল ইয়েটা যদি একদিনে তার হবে বলে আমরা মনে করি না। যদি এটা না হয় তাহলে পরে হতেছে হয়তো বা উপকারভোগী ঝামেলায় পড়তে পারে। ২০০৭ সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় রাজনৈতিক দলগুলোর দাবির মুখে ছবিসহ ভোটার তালিকা তৈরির অংশ হিসাবে প্রথমে ভোটার পরিচয়পত্র তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছিল। সেই প্রক্রিয়াতেই ভোটার পরিচয়পত্রের বদলে জাতীয় পরিচয়পত্র করা হয়। বাংলাদেশে এই মুহূর্তে ১০ কোটিরও বেশি মানুষের জাতীয় পরিচয়পত্র আছে। দেশে এখন প্রায় ২২ ধরনের কাজের জন্য জাতীয় পরিচয়পত্র নাগরিকদের দরকার হয়। কিন্তু এ সেবা সরকার দিতে চাইলে কমিশন তাতে বাধা দিচ্ছে কেন, কিংবা বিরোধিতাই বা করছে কেন? এমন প্রশ্নের জবাবে মিস্টার ইসলাম বলছেন যে তারা বিরোধিতা করছেন না, তবে বোঝাতে চাইছেন যে পরিচয়পত্রের বিশাল কর্মযজ্ঞ যেখানে ঠিকমতো চলছে সেখান থেকে সরিয়ে নতুন করে তৈরিটা বাস্তবসম্মত চিন্তা নয়। বিরোধিতা আমরা করতেছি না, জিনিসটা হচ্ছে বাস্তবতাটাকে আমরা তুলে ধরেছি। এর ব্যাপকতা কিরকম, এই ব্যাপকতা যদি আমাকে ম্যানেজ করতে হয় তাহলে পরে যে জনবল এবং যে দক্ষতা এবং যে টেকনিক্যাল নো-হাউ লাগবে সেই জিনিসগুলো একদিনে বা খুব অল্প সময়ের মধ্যে এটাকে তৈরি করা সম্ভব না। নির্বাচন কমিশনের দিক থেকে এসব ব্যাখ্যা বিশ্লেষণের বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা কোনো মন্তব্য করতে রাজি হননি। যদিও নির্বাচন কমিশন ভোটার তালিকা তৈরি করে, আবার জাতীয় পরিচয়পত্রের জন্য সেই ডাটাবেজই দরকার হবে। সেক্ষেত্রে দুটি আলাদা প্রতিষ্ঠান কাজ করলে সমন্বয়হীনতা তৈরি হবে কিনা তা নিয়েও অনেকে সংশয় প্রকাশ করছেন। তবে আজই ঢাকায় এক অনুষ্ঠানের পর বিষয়টি নিয়ে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলছেন, তার মন্ত্রণালয়ের অধীনে এলে সেবা নিয়ে কোনো জটিলতা যেমন থাকবে না, তেমনি নির্বাচন কমিশনের সাথেও কোনো সমন্বয়হীনতা তৈরি হবে না। সঙ্গত কারণেই এটা যথাস্থানে সরকার কর্তৃক নির্দেশনা দিয়েছে যথাস্থানে আসার। ইলেকশন কমিশন সাধারণত তারা ভোটার লিস্ট তৈরি করে, সেই ভোটার লিস্ট তৈরি করার যত ধরনের সহযোগিতা এই এনআইডি থেকে পাওয়ার সেগুলি তারা পাবেন। এটা সিস্টেমই তাই থাকবে, কাজেই সমন্বয়হীনতা কোনো প্রশ্ন আসে না। তবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে যাই বলা হোক, নির্বাচন কমিশন বলছে সরিয়ে নেয়ার প্রক্রিয়া নিয়ে সচিব পর্যায়ে আলোচনার সময়ও তারা এনআইডির নিয়ন্ত্রণ কমিশনের হাতে রাখারই সর্বাত্মক চেষ্টা চালাবেন। ঢাকা থেকে রাকিব হাসনাত। বাংলাদেশে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ আজ তাদের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করছে এমন এক সময় যখন দলটির রাজনীতি নিয়ে দলের ভেতর থেকেই নানা ধরনের প্রশ্ন উঠছে। একটানা ১২ বছর ক্ষমতাসীন থাকার কারণে আওয়ামী লীগ এখন সাংগঠনিকভাবে দুর্বল হয়ে পড়ার পাশাপাশি অতিমাত্রায় সরকারি প্রশাসন নির্ভর হয়ে পড়েছে এমন সমালোচনা যেমন আছে, তেমনি দল এবং সরকার একাকার হয়ে গেছে এমন অভিযোগও করছেন দলের তৃণমূলের কোনো নেতা। আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে এসব বিষয় নিয়ে দলটির নেতাকর্মী এবং বিশ্লেষকদের সঙ্গে কথা বলেছেন বিবিসির কাদির কল্লোল। সাম্প্রতিক সময়ে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচিত হয় নোয়াখালীর কোম্পানিগঞ্জে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ভাই আব্দুল কাদের মির্জাকে ঘিরে কর্মকাণ্ড। মিস্টার মির্জা এবং তার পাল্টা গ্রুপের মধ্যে কোন্দলের জেরে সেখানে দফায় দফায় সংঘর্ষ, অস্ত্রের ব্যবহার, হতাহতের ঘটনাও ঘটেছিল। এর পেছনে ক্ষমতা এবং গোষ্ঠীগত স্বার্থের অভিযোগ রয়েছে। শুধু কোম্পানিগঞ্জেই নয়, দেশের বিভিন্ন জায়গায় দলটিতে কোন্দল প্রকট হয়েছে। দলটির বিভিন্ন পর্যায়ে কথা বলে এমন ধারণা পাওয়া গেছে যে দীর্ঘদিন ক্ষমতায় থাকার কারণে
কিছু পাওয়া না পাওয়ার প্রশ্নে আওয়ামী লীগে স্বার্থের দ্বন্দ্ব বেড়েছে। বন্দরনগরী চট্টগ্রাম থেকে আওয়ামী লীগের একজন নেত্রী জিনাত সোহানা চৌধুরী বলেছেন, ব্যক্তি স্বার্থ বা সুবিধা পাওয়ার প্রশ্ন যখন সামনে আসছে তখন মাঠের ত্যাগী নেতাকর্মীরা নিষ্ক্রিয় হয়ে যাচ্ছেন। বিভিন্ন দল থেকে যে বিভিন্ন সময় তারা ক্ষমতার পালা বদলের সাথে সাথে তাদের দল চেঞ্জ করে, এরকম কিছু সুবিধাবাদী মৌসুমী পাখি টাইপের লোকজন আমাদের দলে ঢোকার জন্য যে অপচেষ্টা আছে, এখন অনেককে এরকম, যেমন কিছুদিন আগে ছাত্র দলে আছে ছেলেটা, যে ছাত্রলীগও আছে, এরকম একটা ছেলেকে বহিষ্কার করা হয়েছে। তো এই জিনিসগুলো তো হচ্ছে। বিভিন্ন জেলায় আওয়ামী লীগের কয়েকজন নেতার সাথে কথা বলে জানা গেছে, একেবারে ইউনিয়ন পর্যায় পর্যন্ত কিছু পাওয়ার চেষ্টায় ব্যস্ত রয়েছে তাদের দলের একটা অংশ। অনেক এলাকায় মন্ত্রী এবং এমপিকে ঘিরে একটা গোষ্ঠী তৈরি হয়েছে, তারা এলাকার উন্নয়ন সহ সবকিছুই নিয়ন্ত্রণ করছেন। ফলে দিবস পালন করা ছাড়া সাংগঠনিক তৎপরতা সেভাবে নেই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জিনাত হুদা ওয়াহিদ মনে করেন, প্রাচীন দলটি যে ক্ষতির মুখে পড়ছে সেটা তাদের শীর্ষ নেতৃত্বের বিবেচনায় নেওয়া উচিত। 12 বছর ধরে তো এখন আওয়ামী লীগ ক্ষমতায় আছে এবং দল হিসাবে আওয়ামী লীগ কোন অবস্থায় আছে এই প্রশ্নটি কিন্তু এখন উঠে যাচ্ছে নানাভাবেই। কারণ আমরা দেখতে পাচ্ছি যে দলের যারা ডেডিকেটেড আছে তাদের অনেকেই তো আসলে এখন অনেকটাই প্রান্তিক পর্যায়ে চলে গেছেন, অনেকটা অফলাইনে চলে গেছেন, এ ধরনের একটা অবস্থা তো আছে। এবং এই বাস্তবতাটা তো আমরা এখন আওয়ামী লীগের যারা নেতৃবর্গ আছেন তারাই তো প্রকাশ্যে এই কথাগুলো বলছেন। বিশ্লেষকদের অনেকে আবার বলেছেন, আওয়ামী লীগের বিরুদ্ধে নির্বাচনকে অকার্যকর করার অভিযোগও রয়েছে। এছাড়া আওয়ামী লীগের প্রবল দাপটের মুখে তাদের প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপি রাজনৈতিকভাবে অকার্যকর হয়ে রয়েছে। সংসদে বিরোধী দল হিসেবে জাতীয় পার্টি থাকলেও তারা সরকারের অনুগত বলে মনে করা হয়। ফলে রাজনীতির মাঠে আওয়ামী লীগের সেভাবে চ্যালেঞ্জ নেই। সে কারণেও আওয়ামী লীগের রাজনৈতিক ও সাংগঠনিক তৎপরতা নেই বলে মনে করেন লেখক গবেষক মহিউদ্দিন আহমেদ। সরকার এবং রাষ্ট্রে এই দল বিলীন হয়ে গেছে, আর যেহেতু মাঠে কোনো প্রবল প্রতিপক্ষ দৃশ্যমান নেই, তো ফলে বাইরে থেকেও কোনো চ্যালেঞ্জ আসছে না। এবং যে রাষ্ট্রের সঙ্গে এবং অন্যান্য গুরুত্বপূর্ণ সামাজিক শক্তির সঙ্গে যারা রাষ্ট্রের বড় স্টেক হোল্ডার, তাদের সঙ্গে এক ধরনের রসায়ন তৈরি করে আওয়ামী লীগ যেভাবে ক্ষমতায় আছে, এই হচ্ছে এখানে ক্ষমতা কেন্দ্রিক রাজনীতি হয়ে গেছে, এখানে আর জনগণ কেন্দ্রিক রাজনীতিটা নাই। বিভিন্ন সময় সরকার এবং দলের মধ্যে পার্থক্য তৈরির কথা আওয়ামী লীগের নেতৃত্ব থেকেই বলা হয়েছিল, কিন্তু তা হয়নি। শেখ হাসিনা একই সাথে সরকার প্রধান এবং দলের সভাপতির দায়িত্ব পালন করছেন। দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ নেতাদের অনেকেই মন্ত্রী এবং দলের পদে রয়েছেন। তবে দল কোনো সংকটে পড়েছে এবং সরকার ও দল একাকার হয়ে গেছে, এসব মানতে রাজি নয় দলটির শীর্ষ নেতৃত্ব। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেছেন, দলীয় সরকার হলে কোনো পার্থক্য থাকার প্রয়োজন নেই বলে তাঁরা মনে করেন। দলীয় ব্যক্তিরা যখন সংসদ সদস্য থাকেন, এমপি হন, মন্ত্রী হন, এই সরকার তো দলীয় সরকারই হবে। আমাদের মধ্যে যেহেতু টানা 12 বছরের ক্ষমতায়, সেই 12 বছরের ক্ষমতা থাকার কারণে আমাদের মধ্যে হয়তো পর্যায় থেকে নেতৃত্বের প্রতিযোগিতা অনেক জায়গায় আসে, সেটার কারণে হয়তো কোনো কোনো জায়গায় সেটা দ্বন্দ্ব পরিলক্ষিত হতে পারে। কিন্তু সাংগঠনিক দুর্বল কখনোই ছিল না আওয়ামী লীগ, এখনো নয়। আওয়ামী লীগের নেতারা মুখে যাই দাবি করুক না কেন, বিশ্লেষকরা মনে করেন সরকার এবং দলের মধ্যে কোনো পার্থক্য নেই। তারা আরও বলেছেন, এমন সংকট প্রাচীন দল আওয়ামী লীগকে জনবিচ্ছিন্ন করে ফেলতে পারে। ঢাকা থেকে কাদির কল্লোল। আপনারা বিবিসি বাংলা শুনছেন খুলনায়, চট্টগ্রামে, ঢাকায়। আপনারা যেখানে আছেন বিবিসি বাংলা আপনার সাথেই আছে। ভারতে একদিনে প্রায় ৮৬ লাখ করোনা ভাইরাসের টিকা দিয়ে বিশ্ব রেকর্ড গড়েছিল গত সোমবার। কিন্তু রাজ্য ভিত্তিক তথ্য বিশ্লেষণ করে দেখা যাচ্ছে, বিজেপি শাসিত বেশ কিছু রাজ্যে ওই রেকর্ড গড়ার কয়েকদিন আগে হতে অস্বাভাবিক রকমের কম টিকা দেওয়া হয়েছে। মনে করা হচ্ছে বিশ্ব রেকর্ড গড়তে সোমবারের জন্যই টিকা জমিয়ে রেখে দেওয়া হয়েছিল। ওই রেকর্ড গড়ার পর আবারও টিকা দেওয়ার হার কমে গেছে বলে সরকারি তথ্যে দেখা যাচ্ছে। বিশেষজ্ঞরা মনে করছেন, একদিনে অত্যধিক সংখ্যায় টিকা দেওয়ার জন্য ভ্যাকসিন কেন্দ্রে মানুষ জড়ো করা জনস্বাস্থ্য নীতি এবং কোভিড আচরণবিধির পরিপন্থী। কলকাতা থেকে আরও জানাচ্ছেন অমিতাভ ভট্টশালী।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন সকলেই সোমবারের সাফল্যে উচ্ছ্বসিত হয়ে টুইট করেছিলেন। তাদের দাবি ছিল যে কোনো দেশে একদিনে এত সংখ্যক করোনার টিকা দেওয়া হয়নি। যদিও নেচার পত্রিকা 9 জুন তারিখে লিখেছিল যে চীন এক সপ্তাহ ধরে প্রতিদিন গড়ে 2 কোটি মানুষকে করোনার টিকা দিয়েছে। তবে ভারতের সর্বোচ্চ রাজনৈতিক নেতৃত্বের ওই উচ্ছ্বাসের পরে সরকারি তথ্য বিশ্লেষণ করে দেখা যাচ্ছে যে কয়েকটি রাজ্য সোমবারের আগের কয়েকদিন অস্বাভাবিক কম করোনা টিকা দিয়েছে। ভারতের ভ্যাকসিন ব্যবস্থাপনার জন্য যে কোউইন পোর্টাল আছে সেখানে দেখা যাচ্ছে গত সোমবার মধ্যপ্রদেশে সবথেকে বেশি প্রায় 17 লক্ষ ডোজ টিকা দেওয়া হয়েছে। কিন্তু ওই পোর্টালের তথ্যই আবার বলছে ঠিক তার আগের দিন রবিবার 20 জুন মাত্র 692 ডোজ টিকা দেওয়া হয়েছিল গোটা রাজ্যে। জনস্বাস্থ্য অভিযান নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের জাতীয় সমন্বয়ক আমূল্য নিধি প্রশ্ন তুলছিলেন, এই বিশ্ব রেকর্ড গড়ে কার কাছে কি প্রমাণ করার চেষ্টা হচ্ছে? अगर आप एक दिन कैंपेन करेंगे और दूसरा दिन नहीं करेंगे, फिर तीसरा दिन ज्यादा करेंगे, जो पूरी योजना है वो योजना ইউনিভার্সাল হোনা চাই। মিস্টার আমূল্য নিধির কথায় ব্যাপারটা এরকম দাঁড়াচ্ছে যে একদিন প্রচুর সংখ্যক টিকা দেওয়া হলো, পরের দিন আবার তা কমে গেল, তৃতীয় দিনে হয়তো আবার বাড়ল। টিকাকরণ হোক, টিকার যোগানের ব্যবস্থা হোক বা রাজ্যগুলিকে টিকা বন্টন, গোটা প্রক্রিয়াটা ব্যতিক্রমহীন হওয়া উচিত। রেকর্ড তো তখন করা হবে যখন কোনো একটা এলাকা বা জেলাকে সম্পূর্ণ করোনা মুক্ত করা যাবে। যতদিন সেটা না করা যাচ্ছে ততদিন এভাবে কোনো সরকারি তথ্যকে তুলে ধরে রেকর্ড গড়ার কথা বলে এবং সেটাকে বিজ্ঞাপিত করা এরকম একটা জনস্বাস্থ্য বিপর্যয়ের মোকাবিলায় কখনোই করা উচিত নয়, বলছিলেন আমূল্য নিধি। উত্তরপ্রদেশ, কর্ণাটক আর আসামের মতো কয়েকটি বিজেপি শাসিত রাজ্যেও একইভাবে রেকর্ড গড়ার আগের থেকে টিকাকরণ কমিয়ে দেওয়া হয়েছিল। সরকারি তথ্য বলছে কর্ণাটক রাজ্যে রেকর্ড গড়ার দিনে 11 লাখেরও বেশি টিকা দেওয়া হয়েছে, কিন্তু তার আগের দিন রবিবার টিকা দেওয়া হয়েছে মাত্র 68,000-এর কিছু বেশি। আবার গুজরাতে রবিবার 1,90,000-এর মতো টিকা দেওয়া হয়, কিন্তু সোমবার টিকার সংখ্যা বেড়ে হয় 5 লক্ষেরও বেশি। কিন্তু মহারাষ্ট্রে রবি আর সোমবারের মধ্যে টিকার সংখ্যায় ফারাক ছিল মাত্র 2,000-এর। স্বাস্থ্য অধিকার রক্ষাকর্মী এবং ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরামের আহ্বায়ক ডক্টর পুণ্যব্রত গুণ বলছিলেন, যে ভ্যাকসিনেশন সেন্টারগুলো সেগুলোতে যেভাবে ভিড় হচ্ছে এবং সেই ভিড়ের থেকে কিন্তু করোনা সংক্রমণের সম্ভাবনা খুব বেড়ে যাচ্ছে। করোনার টিকা লাগানোর সময়ও তো কোভিড অ্যাপ্রোপ্রিয়েট যে বিহেভিয়ার সেগুলো তো অবজার্ভ করার কথা। কেবল কোভিড ভ্যাকসিনেশন না, রুটিন ইমিউনাইজেশনের জন্য ইউনিসেফ, WHO এরা বারবার করে বলে আছে, গত বছর থেকে বলে আছে যে স্ট্যাগার করে করে টিকা লাগান। রেকর্ড বানাতে গিয়ে সেটা যদি করা হয় যে ভ্যাকসিনেশন সেন্টারগুলোতে প্রচুর মানুষের সমাগম একসঙ্গে হচ্ছে, এটা জনস্বাস্থ্যের পক্ষে ভালো জিনিস অবশ্যই নয়। কোভিডের টিকা সংগ্রহ আর রাজ্যগুলোকে বন্টনের পুরো দায়িত্ব এ মাস থেকে কেন্দ্রীয় সরকার নিয়ে নিয়েছে। তার আগে একটা অংশ কেন্দ্র উৎপাদকদের কাছ থেকে কিনে রাজ্যগুলোকে বিনামূল্যে দিচ্ছিল, আর কেন্দ্র যে দামে কিনছিল তার থেকে প্রায় দ্বিগুণ দামে রাজ্য সরকারগুলো সরাসরি টিকা কিনছিল। আবার বেসরকারি হাসপাতালগুলোও নিজের দায়িত্বে টিকা জোগাড় করছিল। মিস্টার আমূল্য নিধি বলছিলেন, উচিত তো ছিল সমবন্টনের নীতি নেওয়ার। मापदंड ये नहीं होना चाहिए कि ये राज्य को हम ज्यादा देंगे, ये राज्य को कम देंगे, कोई पैरामीटर्स होना चाहिए। মিস্টার নিধির কথায় বন্টনের ব্যবস্থাটা তো এরকম হওয়া উচিত নয় যে একটা রাজ্য বেশি টিকা পাবে, অন্য রাজ্য কম পাবে। একটা মাপকাঠি ঠিক করা যেত, যেখানে সংক্রমণ বেশি সেখানে বেশি টিকা যাবে, অন্য রাজ্যে পরবর্তী ধাপে টিকা দেওয়া হবে। সেই পরিকল্পনা না করে একদিন বিশ্ব রেকর্ড গড়া হলো আর তার পরের দিন টিকাকরণের সংখ্যা কমে গেল। এটা হওয়া উচিত ছিল না, বলছিলেন আমূল্য নিধি। ঘটনাচক্রে 86 লক্ষ টিকা দিয়ে বিশ্ব রেকর্ড গড়ার পরের দিন অর্থাৎ মঙ্গলবারের যে তথ্য সরকারি কোউইন পোর্টাল থেকে পাওয়া যাচ্ছে তাতে সারা দেশে টিকাকরণের সংখ্যা আগের দিনের তুলনায় অনেকটাই কমেছে। মঙ্গলবার মোট প্রায় 54 লক্ষ টিকা দেওয়া হয়েছে। কলকাতা থেকে অমিতাভ ভট্টশালী। আপনারা পরিক্রমা শুনছেন বিবিসি লন্ডন থেকে। এবারে আজকের সাপ্তাহিক আয়োজন বিজ্ঞানের আসর পরিবেশন করছেন মিজানুর রহমান খান। পাট থেকে নতুন অ্যান্টিবায়োটিকের সন্ধান পেয়েছেন বাংলাদেশের বিজ্ঞানীরা। সুপার বাগ যেগুলো আমরা বলি যে সব অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট হয়ে গেছে, সেগুলোর বিরুদ্ধেও কিন্তু এটা ভালো কাজ করে এবং আমাদের ভয়টা ওখানে কম, যেটার বিরুদ্ধে খুব সহসাই তারা প্রতিরোধ করে তুলতে পারবে না। চীনে পাওয়া গেছে বিশাল আকৃতির একটি গন্ডারের ফসিল, যা 2,65,00,000 বছর আগে পৃথিবীতে বিচরণ করত। এসব নিয়েই এ সপ্তাহের বিজ্ঞানের আসর পরিবেশন করছে মিজানুর রহমান খান। চিকিৎসা বিজ্ঞানে জীবাণু প্রতিরোধী অ্যান্টিবায়োটিকের কার্যকারিতা নিয়ে যখন ক্রমশই উদ্বেগ ও হতাশা বাড়ছে, তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল বিজ্ঞানী
নতুন ধরনের একটি অ্যান্টিবায়োটিকের সন্ধান পেয়েছেন। এর গঠন ও বৈশিষ্ট্য দেখে তারা আশা করছেন যে এটি শক্তিশালী ব্যাকটেরিয়ার বিরুদ্ধে লড়াই করে মানুষের জীবন বাঁচাতে পারবে। পাট থেকে এই অ্যান্টিবায়োটিক আবিষ্কার করা হয়েছে, যার নাম দেওয়া হয়েছে হোমিকোরসিন। বিজ্ঞান বিষয়ক আন্তর্জাতিক সাময়িকী নেচারের সায়েন্টিফিক রিপোর্টসে সম্প্রতি এই গবেষণার ফলাফল প্রকাশিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি ল্যাবে 3 বছর ধরে গবেষণার পর এই অ্যান্টিবায়োটিকের সন্ধান পাওয়া যায়। প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিভাগের শিক্ষক ডক্টর হাসিনা খানের নেতৃত্বে এই গবেষণাটি পরিচালিত হয়েছে। বিজ্ঞানীরা বলছেন পাটের তন্তুর খাঁজে খাঁজে বহু অণুজীব বা ব্যাকটেরিয়া বাস করে। এদের মধ্যে তারা একটি ব্যাকটেরিয়ার খোঁজ পান যা তার নিজের শরীর থেকে এমন কিছু তৈরি করে যাতে অন্য ব্যাকটেরিয়াগুলো মারা যায়। যে অণুজীবের ভেতরে তারা অভিনব এই ব্যাকটেরিয়ার সন্ধান পান সেটি তারা পেয়েছেন পাটের বীজের ভেতরে। তারা দেখলেন স্টেফাইলোকক্কাস হোমিনিস নামের এই ব্যাকটেরিয়াটি একটি অ্যান্টিবায়োটিকের মতো কাজ করছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা তাদের আবিষ্কৃত অ্যান্টিবায়োটিকের 5টি ভ্যারিয়েন্ট বা ধরনের সন্ধান পেয়েছেন। এর মধ্যে 2টো ভ্যারিয়েন্টের কথা সায়েন্টিফিক রিপোর্টসে উল্লেখ করা হয়েছে, বাকি 3টি ভ্যারিয়েন্টের কার্যকারিতা নিয়ে এখনও গবেষণা চলছে। বিজ্ঞানীরা ধারণা করছেন এই 5 রকমের ভ্যারিয়েন্ট থেকে অন্তত 5টি অ্যান্টিবায়োটিক তৈরি করা যেতে পারে, যা চিকিৎসা বিজ্ঞানে তৈরি করতে পারে নতুন ইতিহাস। এ নিয়ে আমি কথা বলছিলাম ডক্টর হাসিনা খানের সঙ্গে। শুরুতেই জানতে চাই কিভাবে তারা এই ব্যাকটেরিয়ার খোঁজ পেলেন। আমি পাট নিয়ে কাজ করি, পাটের অণুজীব নিয়ে আমার কাজের বিষয় ছিল না, কিন্তু আমি পাট নিয়ে কাজ করতে গিয়ে পাটের অণুজীবের সন্ধান পেলাম এবং মনে হলো তারা খুবই ইন্টারেস্টিং। কারণ তখন একটু পড়াশোনা করে বুঝছিলাম প্রত্যেক উদ্ভিদের সাথেই বসবাস করে মানে কোটি কোটি অণুজীব, এবং তারা প্রত্যেকেই উদ্ভিদের জন্য কিন্তু তারা নানান ধরনের উদ্ভিদের প্রয়োজনীয় জিনিস তৈরি করার পরও আরো দেখা গেছে যারা আমাদের কাজে আসে এরকম অনেক কিছু কিন্তু এই উদ্ভিদরা তৈরি করে। অ্যান্টিবায়োটিকের নেচারটা কি সেটা বুঝতে গিয়ে আমরা দেখলাম একটা নতুন অ্যান্টিবায়োটিক। তো অনেক অ্যান্টিবায়োটিক এখন কাজ করে না এবং এটা একটা বড় ধরনের দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে মেডিকেল চিকিৎসায়। কারণ হচ্ছে এগুলোর একটা রেজিস্ট্যান্স তৈরি হয়ে গেছে। এখন আপনারা যে অ্যান্টিবায়োটিক পেয়েছেন এটা তো একেবারেই নতুন, এটার তো কোনো সমস্যা হবে না মনে হয়, তাই না? এটা নতুন এক ধরনের অ্যান্টিবায়োটিক যেটার গঠনটা এমন যে তার বিরুদ্ধে অণুজীবরা তাদের প্রতিরোধটা গড়ে তুলতে পারে না, সহজেই পারে না। একেবারে যে পারে না বলবো না, কিন্তু সহজে পারে না। সে কারণে এই ধরনের একটা অ্যান্টিবায়োটিকের সুপার বাগ যেগুলো আমরা বলি যে সব অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট হয়ে গেছে, সেগুলোর বিরুদ্ধেও কিন্তু এটা ভালো কাজ করে এবং আমাদের ভয়টা ওখানে কম যে এটার বিরুদ্ধে খুব সহসাই তারা প্রতিরোধ করে তুলতে পারবে না। এটার গঠনটাই এমন যে অণুজীবরা মানে এটার বিরুদ্ধে সহজে একটা প্রতিরোধ দাঁড় করাতে পারে না। তো এই অ্যান্টিবায়োটিক যেটার আপনারা নাম দিয়েছেন হোমিকোরসিন, এটা কি এখনই চিকিৎসায় কাজে লাগানো যাবে? না, সেটা একেবারেই না। এটা কেবল আমরা বলতে গেলে আবিষ্কারই করলাম যে এটা একটা নতুন এক ধরনের অ্যান্টিবায়োটিক যেটা ভালো কার্যকারিতা আমরা দেখেছি ইন ভিট্রো। আমরা কোষের বাইরে এটা বিভিন্ন অ্যান্টিবায়োটিকের বিরুদ্ধে তার ভালো দেখাচ্ছে, বিভিন্ন অণুজীবের বিরুদ্ধে তার ভালো মানে কাজ করার ক্ষমতাটা আমরা দেখেছি। কিন্তু এখন এটা নিয়ে আরো কাজ করতে হলে যেটা প্রথমেই দরকার যে এটাকে অনেক বেশি উৎপাদন করার জন্য আমাদের এমন একটা সিস্টেমে যেতে হবে আমরা যে অণুজীব এটা আমরা পেয়েছি সেই অণুজীব থেকে নিয়ে আর একটা অণুজীব যার জেনেটিক্স আমাদের জানা, অর্থাৎ যাকে আমরা সহজেই গ্রো করাতে পারি, জন্মাতে পারি, তার বৃদ্ধিটা সহজেই খুব চট করেই বেড়ে যায়, সেরকম একটা অণুজীবের মধ্যে আমরা এই অ্যান্টিবায়োটিকের জিনিসগুলো নিয়ে ঢুকাবো এবং সেই অণুজীব এর মধ্যেই এটা উৎপাদনটা আমরা বাড়াবো। এভাবে কিন্তু অনেক ড্রাগসই আমরা এভাবে পাই, ইনসুলিন কিন্তু এভাবেই তৈরি হয় এবং একবার এটা অনেক বেশি পরিমাণে পেলে আমাদের এটা দেখতে হবে মানুষের উপরে কাজ করার আগে কিছু মাউস মডেলে, অনেকে আবার সিল্ক ওয়ার্মের মধ্যেও কাজ করে, কিভাবে কাজ করে সেগুলো আমরা জানবো। এবং আরেকটা জিনিস আমাদের এর মধ্যে করতে হবে
যেহেতু এর গঠনটার কারণে এটা শরীরের ভিতরে গিয়ে কিন্তু আমাদের শরীরে যে এনজাইম আছে তারা ভেঙে ফেলতে পারে। তো আমাদের এটাও চিন্তা করতে হবে এটা কিভাবে শরীরে প্রবেশ করানো যায় যেটা শরীরের ভিতরে গিয়ে ভাঙবে না। তো আপনারা এই অ্যান্টিবায়োটিক পেয়েছেন মানে প্রাকৃতিকভাবে এটা তৈরি হয়। এখন এটা ল্যাবরেটরিতে তৈরি করার জন্য এবং ব্যাপক পরিমাণে এটা তৈরি করার জন্য যদি এটা ওষুধ করতে হয়, বানাতে হয় মানুষের চিকিৎসার জন্য, তাহলে এই পুরো প্রক্রিয়াটা হতে কত সময় লাগতে পারে এবং এটা এখন কোন পর্যায়ে আছে আপনাদের এই গবেষণার ফলাফল? আমরা নতুন অ্যান্টিবায়োটিকটা পেলাম, সেটা বিশুদ্ধ করেছি, তার গঠন কিরকম সব বুঝতে পেরেছি। তো এটার আর একটা উল্লেখযোগ্য ব্যাপার হলো এই ধরনের অ্যান্টিবায়োটিক গুলো কিন্তু সহজেই ল্যাবরেটরিতে পরিবর্তন করা যায়, পরিবর্তন করে কার্যকারিতাকে বৃদ্ধি করা যায়। সেরকম একটা কাজ আমরা পরবর্তীতে করব, কিন্তু এই মুহূর্তে আমি যেটা বললাম এর বেশি উৎপাদন করা এবং এর ফার্মাকোলজিক্যাল অর্থাৎ শরীরের ভিতরে কাজ করবে কি রকম ভাবে সেগুলো দেখা, মানে একটা ডেডিকেটেড যদি ল্যাব থাকে তাহলে 3 বছরে হতো, কিন্তু আমাদের মতো ল্যাবে অনেক দীর্ঘ সময় লাগবে, 5-6 বছর তো লাগতেই পারে। এখন এই আবিষ্কার চিকিৎসা বিজ্ঞানের ক্ষেত্রে কি অর্থ বহন করে বা এই আবিষ্কারের তাৎপর্য কি বলে আপনাদের মনে হয়? প্রথমত এটা একটা নতুন অ্যান্টিবায়োটিক এবং এখন পর্যন্ত যেটুকু জানা হয়েছে ধরনের অ্যান্টিবায়োটিক সম্পর্কে, যেটা বললাম যেটার বিরুদ্ধে প্রতিরোধ তৈরিটা সহজ না। অণুজীব যারা আমাদের শরীরে ক্ষতি করে সেরকম অণুজীবে যা খুব সহজে এটার বিরুদ্ধে প্রতিরোধ তৈরি করতে পারে না। আর একটা বিষয় হলো এরকম অ্যান্টিবায়োটিকের পরিবর্তন করা খুব সহজ ল্যাবরেটরি পর্যায়ে কেমিক্যালি, যার মাধ্যমে এটার কার্যকারিতা বাড়ানো খুব সহজ। এবং আর একটা বিষয় হলো যে এটা মানে একেবারে প্রাকৃতিক ভাবে পাওয়া এবং এর উৎপাদনটাও প্রাকৃতিক ভাবে করলে সাশ্রয়ী হবে, সেদিক থেকেও এটার একটা অন্যরকম আবেদন রয়েছে। এবং সেদিক থেকে আমরা মনে করছি যে আগামীতে এটা চিকিৎসা ক্ষেত্রে একটা ভালো ভূমিকা অবশ্যই রাখবে। বলছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিভাগের শিক্ষক ডক্টর হাসিনা খান। প্রাচীন আমলের অতিকায় একটি গন্ডারের সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা। এই গন্ডার ছিল বৃহৎ স্তন্যপায়ী প্রাণীদের একটি, যা একসময় এই পৃথিবীর মাটিতেই বিচরণ করত। এটি একটি নতুন প্রজাতির গন্ডার, যার সন্ধান পাওয়া গেছে চীনের উত্তর পশ্চিমাঞ্চলীয় একটি প্রদেশে। এই গন্ডারের নাম প্যারাসারাথিয়াম লিজিয়েন্স। এর ওজন ছিল 21 টন, যা বৃহৎ আকারের প্রায় 4টি আফ্রিকান হাতির ওজনের সমান। বিজ্ঞানীরা বলছেন পৃথিবীর বুকে এই প্রজাতির গন্ডার বিচরণ করত 2,65,00,000 বছর আগে। বিরল প্রজাতির এই গন্ডার ছিল জিরাফের চেয়েও লম্বা, উচ্চতা ছিল 23 ফুট। এদের মাথায় কোনো শিং ছিল না এবং এরা মাথা উঁচু করে গাছের মগডাল থেকে ফল ও লতাপাতা খেতে পারত। এই গন্ডারের ফসিলের সন্ধান মিলেছে চীনের গানসু প্রদেশে। কমিউনিকেশনস বায়োলজি নামের একটি সাময়িকীতে এই গবেষণার ফলাফল প্রকাশিত হয়েছে। বিজ্ঞানীরা বলছেন 2015 সালে গানসু প্রদেশের ওয়াংজিয়াচুয়ান গ্রামের কাছে এই জীবাশ্মের সন্ধান পাওয়া যায়। এর ফসিল বিশ্লেষণ করে দেখা গেছে যে এটি অন্যান্য বড় আকারের গন্ডারের চেয়ে একেবারেই আলাদা। তবে এর মাথার খুলি এবং চোয়ালের হাড় বিশ্লেষণ করে দেখা গেছে এর খুলি ছিল সরু এবং নাকের সুর ছিল পশুর লেজের মতো, যা দিয়ে কোনো কিছু আঁকড়ে ধরা যায়। রাজধানী বেইজিংয়ে জীবাশ্ম বিষয়ক একটি গবেষণা প্রতিষ্ঠানের বিজ্ঞানী ডক্টর দেং তাও এই গবেষণায় নেতৃত্ব দিয়েছেন। তিনি বলছেন এই প্রজাতির গন্ডারের সাথে একসময় পাকিস্তানে বসবাস করত এরকম এক গন্ডারের মিল পাওয়া যায়। ওই গন্ডারটির বাস ছিল মধ্য এশীয় অঞ্চলে। আর এরই সঙ্গে শেষ করছি এ সপ্তাহের বিজ্ঞানের আসর। শুনছিলেন বিজ্ঞানের আসর, পরিবেশন করলেন মিজানুর রহমান খান। অধিবেশনের সময় শেষ হয়ে এলো। শেষ করার আগে আবারও মনে করিয়ে দিচ্ছি আজকের প্রধান সংবাদ শিরোনাম। ইথিওপিয়ার উত্তরে টিগ্রে এলাকায় জঙ্গি বিমান হামলায় 80 জনের বেশি মানুষ নিহত হয়েছেন বলে খবর পাওয়া যাচ্ছে। আর বাংলাদেশে করোনা ভাইরাস সংক্রমণ আগামী দিনে শোচনীয় রূপ নিতে পারে বলে সরকারের স্বাস্থ্য বিভাগ হুঁশিয়ারি দিয়েছে।
বিবিসি থেকে বাংলায় আমাদের পরবর্তী অনুষ্ঠান আগামীকাল বাংলাদেশ সময় সন্ধে 7:30 আর ভারতে সন্ধে 7টায়। সেই অনুষ্ঠান শোনার আমন্ত্রণ জানিয়ে বিবিসির লন্ডন স্টুডিও থেকে আমি মোয়াজ্জেম হোসেন এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, শুভরাত্রি।